আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু বোঝাই দিতেছি। আপনি জাস্ট মানে ভিডিওটা একটু ফাস্ট করে দেখে নেবেন। তো এখন ফার্স্টে মানে জানতে হবে, ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা মানে রড সেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা রড সেল। তো এইটা যদি আমাদের কোনো একটা রড সেল হয়, তো এখন বুঝতে হবে যে রড সেলটার মধ্যে আসলে অ্যাকশন পটেনশিয়ালটা কীভাবে জেনারেট হয় এবং রড সেলটা কীভাবে স্টিমুলেটেড হয়। তো আমরা কিন্তু জানি আলটিমেটলি আমরা জিনিসটা জানি যে ধরেন যে এইখানে আছে হচ্ছে আমাদের রড সেল, এটা হচ্ছে আমাদের রড সেল। দেন রড সেল হচ্ছে মানে তারপরে মানে যে রড সেল আছে সেটা হচ্ছে এইখানে আমাদের বাইপোলার সেলের সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে বাইপোলার সেল, এটা হচ্ছে রড সেল। আর দেন এই বাইপোলার সেলটা হচ্ছে আমাদের গ্যাংলিওনিক সেলের সাথে কানেক্টেড থাকে। দেন এই গ্যাংলিওনিক সেল থেকে এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ ফর্মেশন করে, ঠিক না? এই গ্যাংলিওনিক সেল থেকে অপটিক নার্ভ ফর্মেশন করে। দেন এই অপটিক নার্ভটা ব্রেনে গিয়ে আলটিমেটলি আমাদের মানে ভিজুয়াল সেন্সেশনটা জাগায়। তো এখন আলটিমেটলি ফার্স্টে কী হয়, ফার্স্টে কিন্তু আমাদের লাইট মানে লাইট এসে কিন্তু আমাদের রড সেলের উপরে পড়ে। বুঝতে পারছেন? লাইট এসে আমাদের রড সেলের উপরে পড়ে এবং রড সেলটা ফার্স্ট স্টিমুলেটেড হয়। দেন এই রড সেলটা যখন স্টিমুলেটেড হয়, অর্থাৎ রড সেলের ভেতরে যখন রিসিপ্টর পটেনশিয়াল তৈরি হয়, দেন সেই রিসিপ্টর পটেনশিয়ালটা অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হয়। দেন সেই অ্যাকশন পটেনশিয়ালটা আমাদের বাইপোলার সেলকে স্টিমুলেটেড করে এবং বাইপোলার সেল যখন স্টিমুলেটেড হয়, তখন এই বাইপোলার সেলটা আমাদের এখানে গ্যাংলিওনিক সেলকে স্টিমুলেটেড করে। দেন এই গ্যাংলিওনিক সেলটা যখন স্টিমুলেটেড হয়, সেই স্টিমুলেশনটা অপটিক নার্ভের মাধ্যমে আমার ব্রেনে গিয়ে ভিজুয়াল সেন্সেশন ঘটায়। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, এই লাইটটা যখন রড সেলের ভেতরে এসে পড়ে, তখন এই রড সেলের ভেতরে কীভাবে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হয়, সেটাকে আমরা বলতেছি বলতেছি ফটো ট্রান্সডিউশন। অর্থাৎ এই লাইটটা তো একটা ফোটন কণা। এই ফোটন কণা যখন লাইটটা তো একটা ফোটন কণা, মানে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন এটা যখন আমাদের রড সেলের ভেতরে এসে পড়তেছে, দেন রড সেলের ভেতরে কিছু ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হইতেছে, অর্থাৎ কিছু কেমিক্যাল রিয়াকশন হইতেছে। দেন রিয়াকশন হওয়ার মাধ্যমে আমাদের রড সেলের ভেতরে এই যেই লাইট যেটা আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা ইলেকট্রিক্যাল পটেনশিয়ালে জেনারেট হইতেছে। এটা আমাদের এটা একটা ওয়েভ, ঠিক আছে? ওয়েভ বা আলোক শক্তি বলতে পারেন, ওয়েভ। এটা আমাদের ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট হইতেছে। এটা আমাদের একটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হইতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি ট্রান্সডিউশন, মানে ফটো ট্রান্সডিউশন। মানে আলোটা যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হইতেছে, তাই এই প্রসেসটার নাম ফটো ট্রান্সডিউশন। তো এখন এই আলোটা, লাইটটা কীভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, সেই বিষয়টাই কোয়েশ্চেন। আচ্ছা, তো এবার ধরেন যে এটা আমাদের একটা রড সেল। এটা আমাদের একটা রড সেল। এই রড সেলের ভেতরে কিছু জিনিসপত্র থাকে। সেই সব জিনিসপত্রের ভেতরে ফার্স্টে যে জিনিস থাকে, আপনি তো জানেন যে রড সেলটা কীভাবে গঠিত হয়। রড সেলটা গঠিত হয় আমাদের আমার রড সেলের ভেতরে কী থাকে? রড সেলের ভেতরে তো রডোপ্সিন থাকে, ঠিক না? রড সেলের ভেতরে রডোপ্সিন থাকে। তো রড সেলের ভেতরে রডোপ্সিন থাকে। যখন লাইট এসে এই রড সেলের ভেতরে পড়ে, তখন রডোপ্সিন কিন্তু ভেঙে যায়। জানেন, রডোপ্সিন ভেঙে ওই বার্থ রডোপ্সিনে কনভার্ট হয়। হ্যাঁ, তারপরে লুমি রডোপ্সিনে কনভার্ট হয়। দেন মেটা রডোপ্সিন 1, মেটা রডোপ্সিন 2 এগুলোতে কিন্তু কনভার্ট হয়। তো ফার্স্টে কী হয়, ফার্স্টে আমাদের লাইট এসে রড সেলের উপরে পড়ে এবং রডোপ্সিনটা ভেঙে যায়। এবং রডোপ্সিন ভেঙে গিয়ে আলটিমেটলি রডোপ্সিন ফার্স্টে বার্থ রডোপ্সিনে কনভার্ট হয়। দেন লুমি রডোপ্সিনে কনভার্ট হয়। দেন মেটা রডোপ্সিন 1 এবং মেটা রডোপ্সিন 2-তে কনভার্ট হয়। এই যে মেটা রডোপ্সিন যে 2 আছে, এই মেটা রডোপ্সিন 2টা আমাদের অ্যাক্টিভ রডোপ্সিন। বুঝতে পারছেন? অ্যাক্টিভ রডোপ্সিন। অর্থাৎ যখন এই রডোপ্সিনটা ভাঙতে মেটা রডোপ্সিন 2 হবে, তখন অর্থাৎ সেলের মধ্যে যখন মেটা রডোপ্সিন 2টা প্রেজেন্ট থাকবে, তখন একটা জিনিস হবে। তখন কি হবে? তখন এই মেটা রডোপ্সিন 2 যেটা আছে, সেটা এই সেলটার ভেতরে একটা প্রোটিন আছে। এই প্রোটিনটার নাম জি প্রোটিন। আচ্ছা, এই প্রোটিনটার নাম জি প্রোটিন। আচ্ছা, তাহলে যখন সেলের মধ্যে মেটা রডোপ্সিন 2 তৈরি হলো, তখন এই সেলের মধ্যে যে জি প্রোটিনটা ছিল, সেই জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। আচ্ছা,
জি প্রোটিনটা যখন হচ্ছে মানে অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং এই জি প্রোটিনটার কিন্তু একটা নাম আছে, এই জি প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সডিউসিন। এই জি প্রোটিনটার নাম হচ্ছে আমাদের ট্রান্সডিউসিন। আচ্ছা, যখন সেলের মধ্যে জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, জি প্রোটিন একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করে। সেই সেই এনজাইমটার নাম হচ্ছে, আচ্ছা এইখানে লিখি, মানে জি প্রোটিন তারপরে হচ্ছে একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করবে যেটা সেলের ভেতরেই থাকে। সেই এনজাইমটার নাম হচ্ছে আমাদের সিজিএমপি ফসফোডাইএস্টারেস। আচ্ছা, তাহলে মানে ফার্স্টে কী হলো, মানে আমাদের সেলের মধ্যে সে আলো পড়লো, দেন আমাদের সেলের মধ্যে ছিল হচ্ছে রডোপসিন। এই রডোপসিনটা হচ্ছে ভাঙলো, ভাঙার পর এক সময় সে হচ্ছে আর কি মেটা রডোপসিন 2-তে কনভার্ট হলো, এবং এই মেটা রডোপসিন 2টা হচ্ছে রডোপসিনের অ্যাক্টিভ ফর্ম। রডোপসিনের অ্যাক্টিভ ফর্ম যখন মেটারপসিন 2 তৈরি হলো, তখন সেলের মধ্যে থাকা জি প্রোটিনকে এই মেটারপসিন 2 স্টিমুলেটেড করলো। এই জি প্রোটিনের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ট্রান্সডিউসিন। এই জি প্রোটিনটা যখন স্টিমুলেটেড হলো, তখন জি প্রোটিন সেলের মধ্যে থাকা একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করলো। সেই এনজাইমের নাম হচ্ছে সিজিএমপি ফসফোডাইএস্টারেস, মানে সিজিএমপি ফসফোডাইএস্টারেস। তো এখন এই সিজিএমপি ফসফোডাইএস্টারেস যে এনজাইমটা আছে, সেটা আসলে কি করবে, সে হচ্ছে আমাদের সেলের ভেতরে মানে সিজিএমপিকে ভেঙে ফেলবে। বুঝতে পারছেন? মানে আমাদের সেলের ভেতরে আগে থেকেই সিজিএমপি অনেক বেশি পরিমাণে আছে। তো এখন এই সিজিএমপির মানে আসলে সেলের মধ্যে কাজটা কী ছিল? আচ্ছা, এটা একটু বলি। ধরেন আমাদের সেলের মধ্যে অনেক বেশি পরিমাণে সিজিএমপি ছিল, এটা হচ্ছে আমাদের সিজিএমপি। তো এই সিজিএমপিটার আমাদের সেলের ভেতরে কাজ ছিল, এই সিজিএমপির পরিমাণ যত বেশি থাকবে আমাদের সেলের ভেতরে আমাদের সেলের ভেতরে এইখানে কিছু চ্যানেল আছে, ঠিক আছে? এইখানে কিছু সোডিয়াম চ্যানেল আছে, তো এই সিজিএমপির কাজটা হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ওপেন রাখা সব সময়। এই সিজিএমপির পরিমাণ যত বেশি থাকবে, এইসব মানে সিজিএমপির পরিমাণ যত বেশি থাকবে সেলের মধ্যে, এই যে সোডিয়াম চ্যানেল, এইসব চ্যানেলগুলো অনেক বেশি পরিমাণে ওপেন থাকবে। তাহলে আলটিমেটলি কী হবে? তাহলে আলটিমেটলি সিজিএমপির পরিমাণ যদি বেশি থাকে সেলের ভেতরে, তাহলে বাহির থেকে সোডিয়াম আয়ন সেলের ভেতরে ঢুকতে পারবে। হ্যাঁ, বাহির থেকে সোডিয়াম আয়ন সেলের ভেতরে ঢুকতে পারবে। তাহলে পরে সেলের যেই মেমব্রেন পটেনশিয়ালটা ছিল, যেহেতু সোডিয়াম আয়ন ভেতর দিকে ঢুকতেছে, তাহলে সেলের মেমব্রেন পটেনশিয়াল মানে নর্মালি পজিটিভিটির দিকে আর কি থাকবে, ঠিক আছে? সেলের যে নর্মাল রেস্টিং পটেনশিয়াল, সেটা হচ্ছে পজিটিভিটির দিকে থাকবে। তাহলে হচ্ছে সিজিএমপির মানে পরিমাণ যদি সেলের মধ্যে বেশি থাকে, তাহলে পরে এইসব সোডিয়াম চ্যানেলগুলো ওপেন থাকবে, এবং বাহিরে যেহেতু সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, সো বাহির থেকে সোডিয়াম ইজিলি সেলের মধ্যে এন্টার করতে থাকবে। তাহলে আলটিমেটলি কী হবে? তাহলে আলটিমেটলি সেলের যে মেমব্রেন পটেনশিয়াল আছে, সেটা হচ্ছে পজিটিভিটির দিকে থাকবে আর কি, নেগেটিভিটির দিকে যাবে না। আচ্ছা, বাট এই সিজিএমপি ফসফোডাইএস্টারের যেটা আছে, সেটা হচ্ছে এই যে সেলের মধ্যে যে সিজিএমপিগুলো আছে, এইসব সিজিএমপিগুলোকে ভেঙে দেয়, সিজিএমপিগুলোকে মানে ভেঙে দেয় আর কি, ঠিক আছে? সিজিএমপিগুলোকে ভেঙে দেয়, আলটিমেটলি ভেঙে দেয় না, ডিটেলসে বলে দেয়। এই সিজিএমপিগুলোকে হচ্ছে মানে 5' জিএমপিতে কনভার্ট করে। বুঝতে পারছেন? এই সিজিএমপিগুলোকে হচ্ছে 5' জিএমপিতে কনভার্ট করে। আলটিমেটলি এই সিজিএমপিটাকে তারা হচ্ছে ভেঙে দেয়। যখন মানে সিজিএমপিটাকে 5' জিএমপিতে কনভার্ট করছে, আলটিমেটলি সে হচ্ছে সিজিএমপিকে ভেঙে দিছে, এবং সিজিএমপিকে যখন ভেঙে দিছে, তখন আলটিমেটলি কী হবে? তখন আলটিমেটলি দেখা যাবে আমাদের মানে সেলের ভেতরে এই সিজিএমপি এর পরিমাণ হচ্ছে কমে গেছে, ঠিক না? সেলের মধ্যে সিজিএমপির পরিমাণ কমে গেছে। যদি সেলের মধ্যে সিজিএমপির পরিমাণ কমে যায়, তখন কি হবে? নর্মালি সিজিএমপির পরিমাণ যত বেশি থাকবে, এখানকার সোডিয়াম চ্যানেলগুলো ওপেন থাকবে, ফলে সোডিয়াম ভেতর দিকে ঢুকতে পারবে। বাট সিজিএমপির পরিমাণ যদি কমে যায়, তখন কি হবে? এইসব সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। এইসব সোডিয়াম চ্যানেলগুলো তখন কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ধরেন এগুলো ছিল সোডিয়াম চ্যানেল, তখন এইসব সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। যখন এসব সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে, তখন তো সোডিয়াম আর ভেতর দিকে ঢুকতে পারতেছে না, মানে সোডিয়াম কিন্তু ভেতর দিকে ঢুকতে পারতেছে না। আচ্ছা, সোডিয়াম যদি ভেতর দিকে ঢুকতে না পারে, তখন আলটিমেটলি কী হবে?
সোডিয়াম ভেতর দিকে ঢুকতে পারতেছে না, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলো সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, মানে সেলের মধ্যে কিন্তু অনেক সহস্র সহস্র সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। সেসব সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আলটিমেটলি কী করতেছে, সেসব সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আলটিমেটলি মানে 3টা করে সোডিয়ামকে সে বাহিরে বের করে দিতেছে, আর 2টা করে পটাশিয়ামকে সে ভেতর দিকে ঢুকাইতেছে। দেখেন, মানে এইখানে কিন্তু সে সোডিয়ামকে ভেতর দিকে হচ্ছে ঢুকতে পারতেছে না, কারণ আমাদের সেলের মধ্যে সিজিএমপির পরিমাণ হচ্ছে কমে গেছে। বাট অন্যদিকে সোডিয়াম পটাশিয়াম পাম্প সেলের মধ্যে থেকে 3টা করে সোডিয়ামকে বাইরে বের করে দিতেছে, আর 2টা করে পটাশিয়ামকে ভেতর দিকে ঢুকাইতেছে। তার মানে আলটিমেটলি এইখানে কিন্তু আমাদের একটা করে আয়ন, মানে একটা করে পজিটিভ আয়ন সেলের মধ্যে থেকে কমে যাইতেছে, মানে গড়ে বলতে হচ্ছে মানে কি বলে এটাকে, দেখেন 3টা করে বের হয়ে যাইতেছে আর 2টা করে হচ্ছে ভেতর দিকে ঢুকতেছে। তার মানে আলটিমেটলি আমাদের নেট লস হচ্ছে একটা পজিটিভ আয়ন। তাহলে সেলটা কি আর পজিটিভ থাকতে পারবে? সেলটা তো পজিটিভ থাকতে পারবে না। দেখেন এইখান থেকে আমাদের মানে 3টা করে সোডিয়াম হচ্ছে আর নর্মাল কন্ডিশনে 3টা করে সোডিয়াম হচ্ছে সেল বের করতেছিল, আর 2টা করে পটাশিয়াম ভেতর দিকে ঢুকাইতেছিল। নেট লস হইতেছিল একটা করে সোডিয়াম আয়ন। বাট এইখানে যখন মানে সোডিয়াম চ্যানেলটা যখন খোলা ছিল, তখন সে আবার সেই সোডিয়ামকে ভেতর দিকে ঢুকায় তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা ঠিক রাখতেছিল। বাট যখন সেলের মধ্যে সিজিএমপির পরিমাণ কমে গেছে, তখন তো আমাদের এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তখন শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতেছে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আলটিমেটলি একটা করে পজিটিভ আয়নকে সে হচ্ছে সেলের মধ্যে থেকে মানে কমায় দিতেছে। কিন্তু এই চ্যানেলটা বন্ধ থাকার কারণে সেই পজিটিভ আয়নটা সেল আবার বাইরে থেকে নিতে পারতেছে না। তখন কি হবে আলটিমেটলি, তখন আলটিমেটলি সেলটা হচ্ছে নেগেটিভিটির দিকে যাইতে থাকবে, কারণ আমি তো একটা করে পজিটিভ আয়ন লস করতেছি। তখন সেলটা হচ্ছে নেগেটিভিটির দিকে যাইতে থাকবে, বুঝতে পারছেন? তখন সেলটা হচ্ছে নেগেটিভিটির দিকে যাইতে থাকবে, মানে আর কি মেমব্রেন পটেনশিয়াল। তখন সেলের মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভিটির দিকে যাইতে থাকবে, এবং এটা যাইতে যাইতে অলমোস্ট -7 to -80 মিলিভোল্ট পর্যন্ত চলে যাবে। অর্থাৎ এটার যেই মেমব্রেন পটেনশিয়াল সেটা হচ্ছে -70 থেকে -80 মিলিভোল্ট পর্যন্ত চলে যাবে। যখন -70 থেকে -80 মিলিভোল্ট পর্যন্ত চলে যাবে, তখন আলটিমেটলি কী হবে? আমরা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম হচ্ছে সে জিনিসের ক্ষেত্রে কী দেখছিলাম, ওই মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা আলটিমেটলি কী দেখছিলাম? আমরা দেখছিলাম যে বিষয়টা এমন ছিল, এটা ছিল আমাদের ডিপোলারাইজেশন, মানে এরকম ছিল আর কি। এটা হচ্ছে আমাদের থ্রিশোল্ড, তারপর হচ্ছে ডিপোলারাইজেশন, তারপরে হচ্ছে আবার রিপোলারাইজেশন। দেন যদি নেগেটিভিটি পর্যন্ত বেশি হয়ে যায়, তখন এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে হাইপার পোলারাইজেশন। দেখেন এইখানে আলটিমেটলি ঘটনাটা কী হয়, মানে নর্মাল সেলগুলো কীভাবে স্টিমুলেটেড হয়? নর্মাল সেলগুলো ফার্স্টে হচ্ছে একটা থ্রিশোল্ডে যায়, তারপর ডিপোলারাইজেশন হয়, অর্থাৎ পজিটিভিটির দিকে যায়। মানে আপনি যত নিচের দিকে থাকবেন, এটা কিন্তু হচ্ছে ধরেন যে -60 তোর 0 লিখি -60, তারপর এটা কিন্তু -40, এটা কিন্তু -2 আর 20 মিলিভোল্ট। আর নিচের দিকে যদি যান -70 মিলিভোল্ট, তারপর হচ্ছে -80 মিলিভোল্ট, এরকম। তো এখন নর্মাল সেলগুলা, মানে নর্মাল রড সেল বাদে, আমাদের চোখের সেল বাদে, আমাদের নার্ভ সেল, তারপর হচ্ছে অন্যান্য সেলগুলো স্টিমুলেটেড হচ্ছে এইভাবে যে তারা হচ্ছে মানে পজিটিভিটির দিকে যায়। অর্থাৎ মানে ফার্স্টে হচ্ছে থ্রিশোল্ডে যায়, দেন হচ্ছে তাদের সেলের পজিটিভিটি বাড়তে থাকে, এক সময় তারা হচ্ছে ডিপোলারাইজড হয়, তারপর হচ্ছে পিকে যায়, তারপর আবার রিপোলারাইজেশন এরকম হয়। বাট আমাদের মানে চোখের রড সেলটা স্টিমুলেশন হওয়াটা হচ্ছে ব্যতিক্রম। মানে সেই স্টিমুলেটেড হয়েছে একদম উল্টাভাবে আর কি। মানে আমাদের রড সেল স্টিমুলেটেড হবে যখন তাকে হাইপার পোলারাইজড অবস্থা করা হবে। দেখেন হাইপার পোলারাইজড অবস্থা মানে কি? হাইপার পোলারাইজড অবস্থা মানে হচ্ছে আমাদের মানে নর্মাল, এরা তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল, তো নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়েও যদি বেশি পরিমাণ নেগেটিভ করা হয়, এই যে মানে এই কন্ডিশন করা হয়, তখন এটাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজড অবস্থা। দেখেন আমাদের মানে যে জিনিসটা আমরা বুঝাইতেছিলাম সেটা হচ্ছে এইখানে আমাদের মানে যে রড সেলটা আছে সেটা কিন্তু মানে রড সেলের নেগেটিভিটিটা বাড়তেছিল। তো নেগেটিভিটি বাড়তে বাড়তে যখন -70 to -80 চলে যাবে, তখন রড সেলটা হাইপার পোলারাইজড অবস্থায় চলে যাবে। অর্থাৎ মানে নর্মালি তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একটা ছিল, বাট মানে কোনো একটা সেলকে স্টিমুলেট করতে হলে তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালকে পজিটিভিটির দিকে নিতে হয়। ফার্স্টে থ্রিশোল্ডে নিতে হয়, তারপর পজিটিভিটি বাড়াইতে হয়, বাড়াইতে এক সময় সে হচ্ছে মানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। বাট রড সেলের ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের সিস্টেমটা হচ্ছে উল্টা, এটাকে আরও বেশি নেগেটিভ করতে হয়। আরও বেশি নেগেটিভ যখন করা হবে মানে তখন তার মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হবে। এখন দেখেন এই যে রড সেল কিন্তু আমাদের হচ্ছে
আরও বেশি নেগেটিভ করে দেওয়া হয়েছে আর কি, মানে আরও বেশি নেগেটিভিটি হচ্ছে তার মধ্যে জেনারেট হয়েছে, তখন সে হচ্ছে হাইপার পোলারাইজড অবস্থায় চলে গেছে এবং তখন তার মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হয়েছে। যখন তার মধ্যে মানে হাইপার পোলারাইজড হয়ে গেছে এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে, তখন এই রড সেল স্টিমুলেটেড হয়েছে, দেন এই রড সেলের সাথে কানেক্টেড থাকে হচ্ছে বাইপোলার সেল, তখন সে বাইপোলার সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে এবং মানে তারপরে এটা হচ্ছে গ্যাংলিয়ন সেল, এই বাইপোলার সেলটা তখন হচ্ছে গ্যাংলিয়ন সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে, দেন সেই অ্যাকশন পটেনশিয়াল অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ভিজুয়াল কর্টেক্সে গিয়ে ভিজুয়াল সেন্সেশনটা জাগাইতেছে। তাহলে আমি একটু ব্রিফ করি এটা আসলে হচ্ছে কীভাবে হয়। মানে ফার্স্টে আমাদের রড সেলের মধ্যে আইসা লাইট পড়বে, যখন রড সেলের মধ্যে এসে লাইট পড়বে তখন রড সেলের মধ্যে ভিজুয়াল পিগমেন্ট থাকে হচ্ছে রডোপসিন, এই রডোপসিনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এক সময় সে হচ্ছে মেটা রডোপসিন হচ্ছে 2 তৈরি করবে এবং এই মেটা রডোপসিন 2টা হচ্ছে অ্যাক্টিভ রডোপসিন। তখন এই মেটা রডোপসিন 2টা আমাদের সেলের মধ্যে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনের নাম হচ্ছে ট্রান্সডিউসিন বা এটার একটা নাম হচ্ছে জি প্রোটিন, সেই জি প্রোটিনকে স্টিমুলেট করবে এবং জি প্রোটিন যখন স্টিমুলেটেড হবে তখন জি প্রোটিন গিয়ে হচ্ছে মানে সেলের মধ্যে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে সিজিএমপি ফসফোডাইএস্টারেজ, সেই এনজাইমটাকে অ্যাক্টিভেটেড করবে। এই সিজিএমপি ফসফোডাইএস্টারেজ এনজাইমটা সিজিএমপিকে ভেঙে দিবে, সিজিএমপিকে ভেঙে দিয়ে আলটিমেটলি সে তৈরি করবে 5 প্রাইম জিএমপি। আলটিমেটলি সে কী তৈরি করছে সেটা ইম্পর্টেন্ট না, বাট সে সিজিএমপিকে ভেঙে দিয়েছে, অর্থাৎ আমাদের সেলের ভেতরে সিজিএমপির আর কি পরিমাণ যখন বেশি ছিল তখন সোডিয়াম চ্যানেল হচ্ছে ওপেন ছিল, বাট সিজিএমপিকে সে যেহেতু ভেঙে দিয়ে সিজিএমপির পরিমাণকে সে হচ্ছে কমায় দিছে, ফলে এখানকার সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে গেছে, ফলে বাহির থেকে সোডিয়াম ভেতর দিকে ঢুকতে পারতেছে না। বাট সেই সময় তো আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতেছে, ওই জন্য আমাদের একটা করে পজিটিভ আয়ন সেলের মধ্যে থেকে কমে যাইতেছে, তাই সেলটা বেশি নেগেটিভিটির দিকে চলে যাইতেছে, তখন সেলের মধ্যে আমাদের নেগেটিভ পটেনশিয়াল জেনারেট হইতেছে এবং নেগেটিভ পটেনশিয়াল জেনারেট হইতে হইতে যখন -70 থেকে -80 মিলিভোল্টে যাবে তখন সেলটা হচ্ছে মানে হাইপার পোলারাইজড অবস্থায় চলে যাবে এবং রড সেলের ক্ষেত্রে হাইপার পোলারাইজড মানে হাইপার পোলারাইজড অবস্থায় হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের অবস্থা। তখন এই রড সেলের ভেতরে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে না, ফার্স্টে রিসিপ্টর পটেনশিয়াল জেনারেশন হবে, তখন অনেকগুলো রিসিপ্টর পটেনশিয়াল মিলিত হয়ে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, দেন সেই অ্যাকশন পটেনশিয়াল বাইপোলার সেলকে স্টিমুলেট করবে এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, দেন বাইপোলার সেল গ্যাংলিয়ন সেলকে স্টিমুলেট করবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, দেন সেটা অপটিক নার্ভের মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সে গিয়ে আমাদের ভিজুয়াল সেন্সেশন জাগাবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।